পাহাড়ের সংঘাতের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না, মতবিনিময় শেষে উপদেষ্টাদের হুঁশিয়ারি, সবাইকে সম্প্রীতি রক্ষার আহ্বান। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দেব। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জে চলছে বিএনপির সমাবেশ। নিহতদের পরিবার ও আহতদের দেয়া হবে অর্থ সহায়তা। ভার্চুয়ালি কথা বলবেন তারেক রহমান। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের হরিণ লুট, মাত্র 16 বছরে কয়েক হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ। স্ত্রী ও স্বজনদের নামেও অঢেল সম্পত্তি। ছোট্ট একটি রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, সম্পৃক্ত করা হয়েছে স্থানীয়দের। আমাদের জন্য দায়িত্বপ্রাপ্ত যে 8 কিলোমিটার, এর মধ্য দিয়ে কোনো অবৈধ অনুপ্রবেশ অথবা অবৈধভাবে কেউ সীমান্ত পার হয়ে যেন ভারতের মধ্যে প্রবেশ না করতে পারে। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। অবৈধভাবে পাচারের সময় সুনামগঞ্জ সীমান্তে 885 কেজি ইলিশ জব্দ। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পাহাড়ের সংঘাতের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আর স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ জানিয়েছেন, সম্প্রীতি নষ্টের জন্য বাইরে থেকে ষড়যন্ত্র চলছে। রাঙামাটিতে মতবিনিময় শেষে এই আহ্বান জানান তারা। এদিকে 3 পার্বত্য জেলায় চলছে 72 ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ। পাশাপাশি রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। কয়েকদিন ধরেই সংঘাতে অশান্ত পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি। রাঙামাটিতেও হয়েছে সহিংসতা, পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। 3 দিনে 4 জনের মৃত্যু ও অস্থির প্রেক্ষাপটে পার্বত্য অঞ্চল সফরে যান সরকারের 3 উপদেষ্টা সহ প্রতিনিধি দল। প্রথমে তারা রাঙামাটিতে মতবিনিময় করেন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের সাথে। কয়েক ঘন্টা আলোচনা করেন তারা। পরে উপদেষ্টারা জানান, পাহাড়ের সংঘাতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, গঠন করা হবে তদন্ত কমিটি। সবাইকে সম্প্রীতি রক্ষার আহ্বান জানান তারা। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দেব। আমরা সকলেই সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে। দুপুরের পর রাঙামাটি থেকে মতবিনিময়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি রওনা দেন তারা। এদিকে হামলার প্রতিবাদে যুম্ম ছাত্র জনতার ব্যানারে 3 পার্বত্য জেলায় সকাল থেকে শুরু হয় 72 ঘণ্টার অবরোধ। কর্মসূচির সমর্থনে খাগড়াছড়ির দীঘিনালা সড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং হয়েছে। এছাড়া গাড়ি পোড়ানোর প্রতিবাদে রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে নামে শ্রমিকরা। এতে ছাড়েনি দূরপাল্লার গণপরিবহন, বিপাকে যাত্রীরা, আটকা পড়েন পর্যটকরাও। ওদের কারণে আমরা গাড়ির কষ্ট আছে, গাড়ি চলতেছে না, বৃষ্টি সব ভেঙে ফেলছে। আমাদের খাগড়াছড়ি সাথে কাউন্টার থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি ছেড়ে যায় নাই। যদি প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে আমরা গাড়ি চাইতে ইচ্ছুক আছি। কাউন্টারে যাইতেছি বলতেছে ওনারা যে সাজেক যাইব না। পার্বত্য অঞ্চলে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। জনমনের স্বস্তি ফেরাতে কাজ করছে শান্তি সম্প্রীতি কমিটি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, এই মুহূর্তে দীঘিনালাতে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। সরাসরি তার কাছে যাচ্ছি। শাহরিয়ার, দীঘিনালার আজকের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চয়ই তাদের সাথে কথা হয়েছে, আপনার কি বলছেন তারা?
শাওন, দীঘিনালায় যে লার্মা স্কোরে যে আগুনে পুড়েছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, সেখানকার ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। এবং এই যে বাজারের যে লার্মা স্কোরে যে বাজারটা আপনাকে দেখানোর চেষ্টা করছি, এইখানে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এটি অনেক পুরনো একটি বাজার এবং কেউ কেউ এখানে 30 বছরেরও অধিক সময় ধরে ব্যবসা বাণিজ্য করছেন। এই পুড়ে যাওয়া বাজারটিতে আপনার পাহাড়ি বাঙালি উভয় মিলেই মূলত সমানভাবে ব্যবসা করে আসছেন দীর্ঘদিন ধরে, এবং তাদের মধ্যে একটি সম্প্রীতির বন্ধন, একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ ছিল। সেটা আমরা এখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দেখতে পেয়েছি। এবং এখানকার যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রয়েছেন তারাও আমাদেরকে বলছেন যে তাদের মধ্যে আসলে দীর্ঘদিন ধরে একটা ব্যবসায়িক সুসম্পর্ক রয়েছে এবং খুব সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমেই তারা এখানে ব্যবসা বাণিজ্য করছেন। কিন্তু এখন যে আগুনে পুড়ে ক্ষতি হয়েছে তাতে কিন্তু উভয়ই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং উভয়ই চাচ্ছেন যে তারা যে ক্ষতির পরিমাণটুকু হয়েছে সেটিতে তাদের মধ্যে একটু দুঃখ কষ্ট তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং তারা বলছেন যে এই ধরনের ক্ষতির সম্মুখীন হবেন, এই ধরনের ক্ষতিগ্রস্ত হবেন, এটা আসলে তাদের মধ্যে কখনোই ধারণার মধ্যে ছিল না, যেহেতু একটি সম্প্রীতির বন্ধনের মধ্যে দিয়ে এখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা পরিচালনা করছেন। এখন এই পুড়ে যাওয়া মার্কেটটিতে আসলে উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তারা এখন দাবি করছেন যে মূলত তাদেরকে সহায়তা করে যদি বাজারটি পুনরায় চালু করা যায় তাহলে তারা আবার মিলেমিশে ব্যবসা বাণিজ্য করবেন, এবং একই সাথে এখানকার যে একটি সুন্দর পরিবেশ ছিল, সম্প্রীতির পরিবেশ ছিল, সেটি তারা ধরে রাখতে চান। আর আরেকটি তথ্য আপনাকে জানিয়ে দিতে চাই, এখানে এই স্পটটিতে এখন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ে যে প্রতিনিধি দলটি খাগড়াছড়ি রাঙ্গামাটি পরিদর্শন করেছেন, তারা ইতিমধ্যে খাগড়াছড়ি মত বিনিময় সভা শেষে এই স্পটটিতে আসার কথা রয়েছে, সেটা আমরা জানতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে। শাওন। শাহরিয়ার, অনেক ধন্যবাদ আপনাকে। দেশের পাহাড়ি এলাকায় বহুমুখী ষড়যন্ত্র চলছে, দেশকে অশান্ত করতে চলছে এসব ষড়যন্ত্র। ফেনীতে এসব কথা বলেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে ফেনীর আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা। তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, ইন্টারনেটের সামান্য সমস্যা হয়েছে, এটিকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। খাগড়াছড়ি রাঙামাটির ঘটনা রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে জানান নাহিদ। ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে, বন্যায় গৃহহীনদের ঘর দেওয়ারও প্রত্যয় জানান উপদেষ্টা। জেলার ফুলগাজী জগৎপুরেও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ফেনীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল, এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই। দর্শক, সিরাজগঞ্জে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চলছে বিএনপি সমাবেশ। সেখানে রয়েছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। সরাসরি তার কাছে যাব। রুবেল, সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কে কে উপস্থিত রয়েছেন সেটি একটু জানতে চাই। আর একটু জানতে চাই, তারেক রহমান ঠিক কখন বক্তব্য রাখবেন? শাওন, আসলে তারেক রহমান সেভাবে বক্তব্য দিতে পারেনি, তার আগে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরো কানায় কানায় ভরেছিল এই ইসলামিয়া বিদ্যালয়ের মাঠটি। এনায়তপুরে কিন্তু আসলে পুরো মাঠ জুড়ে কিন্তু শুধু মানুষ আর মানুষ, সকল গরম এবং রোদকে উপেক্ষা করে কিন্তু কানায় কানায় ভরে গিয়েছিল পুরো মাঠটি। ইতিমধ্যে কিন্তু নৌকা যোগে চৌহালি থেকে প্রচুর মানুষ এসেছিল এবং সেই মানুষের কিন্তু কানায় কানায় ভরে তারা গিয়েছিল। কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতা হিসেবে এসেছেন রুহুল কবির রিজভী, আমির ইসলাম খান আলিম এবং সেই সাথে রোমানা মাহমুদ সহ আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছিল। কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে, ঝড়ের কারণে আসলে সম্ভব হয়নি এই তারেক জিয়ার বক্তব্য দেওয়া। তবে তারেক জিয়ার বক্তব্য শোনার জন্য কিন্তু অনেক অধীর অপেক্ষায় বসেছিল। এখানে ইকবাল হাসান মাহমুদ টুকুর দিয়ে তারও বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু সব কিছুই পণ্ড হয়ে গেছে এই প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির কারণে। দেখতেই পারবেন যে এখনো কিন্তু অনেক ভক্তবৃন্দরা রয়েছেন, বিএনপি নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন, হয়তোবা মনে করছেন তারেক জিয়া আবার বক্তব্য রাখবেন। তবে ইতিমধ্যে ঘোষণা এসেছে যে তারেক জিয়া আর হয়তো আজকে বক্তব্য দেবেন না, পরবর্তীতে কোনো প্রোগ্রাম হলে তখন হয়তোবা তিনি বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন। তবে এই যে এখন পর্যন্ত যে মানুষের অপেক্ষা, সেই অপেক্ষাই বলে দেয় যে আসলে বিএনপির যে তাদের ভক্তবৃন্দ, তাদের
যে আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল, সে তাদের যে মনে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, যেটি যে যার মধ্যে দিয়ে আসলে মূলত আজকে তাদের যে এখানকার মানুষের যে নির্দেশনা দেবে। আপনারা জানেন যে সিরাজগঞ্জের এই এনাদপুর থানাতে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছিল এবং সেই মানুষগুলোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং যারা শহীদ হয়েছেন তাদের সেই পরিবারদের কিন্তু আজকে আর্থিক অনুদান দেওয়ার কথা ছিল, কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে। তারেক জিয়াও কিন্তু আসলে তাদের সেই শহীদ পরিবারের প্রতি কিছু একটা ভার্চুয়ালি বক্তব্যের মধ্যে দিয়ে করে একটা আশ্বাস দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেটি কিন্তু আসলে দিতে পারেনি, যে কারণে কিন্তু সিরাজগঞ্জের এই এনাদপুর, বেলকুচি, চৌহালি মানুষের মনে যে আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু অপূর্ণতায় রয়ে গেল শুধু একমাত্র বৃষ্টির কারণে। ব্যাঘাত ঘটলো আসলে আবহাওয়ার কারণে। ধন্যবাদ রুবেল আপনাকে। চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে। শুক্রবার রাত থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সংঘর্ষে আহত ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জন কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে শুক্রবার সন্ধ্যায় বাজারের আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়ায় টৌরাগড় এবং সর্দার বাড়ি এলাকার বাসিন্দারা। চলে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক, এ পর্যায়ে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। সংঘর্ষের পর এলাকার সবশেষ পরিস্থিতি জানতে চাই। যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা সেটিও একটু জানাবেন আমাদের। শাওন, হাজীগঞ্জের যে ঘটনা, তা সবচেয়ে বড় বিষয় হলো যে ঘটনার পরপরই কিছু গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে, যে 6 জন থেকে 10 জন মারা গেছে। এই ধরনের তথ্য আমরা পাচ্ছিলাম, কিন্তু সবশেষ আজকে আমি বেশ কিছু এলাকা ঘুরেছি, হসপিটালে ঘুরেছি, থানায় ঘুরেছি, কোনোভাবেই এ ধরনের মৃত্যুর কোনো খবর আমরা কিন্তু পাইনি এবং আমরা নিশ্চিত করতে পারছি না। আমি দায়িত্বরত থানার যে ওসি আছেন, তদন্ত ওসি, তার সাথেও আমি কথা বলেছি, আপনার হসপিটালের কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু কোনো প্রকার তথ্য দিতে পারেনি মৃত্যুর বিষয়টি। তবে গতকাল রাতে ঘটনার পর, অর্থাৎ ঘটনার রাত ঠিক 12:30টার পরে কিন্তু স্বাভাবিক হয়, কিন্তু এরপরে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। যদিও দোকানপাট খুলেছে, মানুষের উপস্থিতি তুলনামূলক কমেছে। আমরা দেখছি যে এখানকার এই আধিপত্য বিস্তার করে যেই সংঘর্ষের ঘটনা, এটা কিন্তু টানা 2 দিন ধরে হয়েছে, কিন্তু একেবারেই চলমান ছিল না। দফায় দফায় বিভিন্ন সময়ে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে আহত হয়েছে যারা, তারা কিন্তু বেসরকারি যেসব হসপিটালগুলো আছে সেসব হসপিটালে চিকিৎসা নিয়েছে এবং সরকারি হসপিটালও চিকিৎসা নিয়েছে। তারা বর্তমানে এখন আর হসপিটালে নেই, তারা বাড়িতে চলে গেছে। তবে যাদের অবস্থা খুবই ভয়াবহ, মুমূর্ষ, তারা অবশ্য ঢাকা তাদেরকে রেফার করা হয়েছে, সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা জানি যে এই বিষয়ে এই যে দলীয়ভাবে কোন্দল, অর্থাৎ বিএনপির যে কোন্দল অথবা আধিপত্য বিস্তারকে নিয়ে যেই জটিলতা তৈরি হয়েছে, এই বিষয়ে ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ হাজীগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির কমিটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে, যুবদল এবং ছাত্রদলের কমিটিও কিন্তু বাতিল করা হয়েছে। শাওন, পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে। বেরিয়ে আসছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের থলের বেড়াল। আইসিটি খাতে হাজারো কোটি টাকা লোপাটের অভিযোগ তার বিরুদ্ধে। পাশাপাশি নিজ এলাকা নাটোরের সিংড়াই নামে বেনামে গড়েছেন বিপুল সম্পত্তি। স্কুল শিক্ষিকা স্ত্রী সহ স্বজনরাও অঢেল সম্পদের মালিক। অনুসন্ধান চলছে পলকের দুর্নীতির। সিংড়ায় হাইটেক পার্ক চলনবিলের জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে। এটি দেশের একমাত্র এমন অবকাঠামো যা উপজেলা পর্যায়ে নির্মিত, কারণ এলাকাটি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। ভাবা হয়নি মৎস্য সম্পদের ক্ষতির বিষয়টি। নাটোর জেলাতে হাজার হাজার জায়গা থাকার সত্ত্বেও সিংড়া ছোট্ট একটি চলনবিলের মাঝে অবৈধভাবে হাইটেক পার্ক করে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। নাটোর 3 আসনের টানা 4 বারের সংসদ সদস্য ছিলেন পলক। এর মধ্যে 3 বারই সামলেছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের। আইসিটি খাতে নিয়েছেন বিলাসী সব প্রকল্প, গড়েছেন শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইটি পার্ক সহ নানা স্থাপনা। হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ পলকের বিরুদ্ধে। সম্পত্তি আসলে না পলকের, কাজ কাম করেই খাচ্ছে, তো এখন দেখছি কোটিপতি হয়ে গেছে। 14 লক্ষ টাকা ঋণ নিয়ে শুরু করেছিলেন। আমরা সরকার পতনের পর জানতে পারলাম যে উনি 41,000 কোটি টাকার মালিক হয়েছেন। ঠিকাদারি দিয়ে কর্মজীবন শুরু, ছিলেন আইনজীবীও। 2008 সালে প্রথম নির্বাচনে অংশ নেন পলক। তখন হলফনামায় ব্যাংকে 20,000 আর স্ত্রীর নামে 10,000 টাকার তথ্য দিয়েছিলেন তিনি। এখন নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক পলক, উঠেছে এমন অভিযোগ।
বালুমহল, জলমহল সহ বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়েছে। মন্ত্রী থাকাকালীন এতগুলা সম্পদ সে করেছে, মানুষ অবাক হয়ে গেছে। পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকা পেশায় একজন স্কুল শিক্ষক হয়েও তিনিও বিপুল সম্পদের মালিক, আত্মীয় স্বজনরাও কোটিপতি। শুধু টিউশনই করে সে 27টি ফ্ল্যাটের মালিক এবং আমেরিকা, কানাডা সহ তার ফ্ল্যাট আছে। আরিফা জেসমিন কণিকা তার ছাত্রলীগ এবং যুবলীগ বাহিনীকে ক্যাডার এবং সন্ত্রাসীতে রূপান্তরিত করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আত্মীয়করণের মাধ্যমে তার শ্যালক লুৎফুল হাবিব রুবেল সে তার এলাকাতে অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছে। পলক কণিকা দম্পতি সহ তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। আইসিটি খাতে পলকের 15 বছরের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে তদন্ত কমিটি। রাষ্ট্রের সম্পদ তথা জনগণেরই সম্পদ অবৈধভাবে দুর্নীতি করে এত বিপুল পরিমাণের অর্থ উনি এই রাষ্ট্রের লুটপাট করেছেন, এটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বিচার দাবি করি। সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি, মুখে মিষ্টি কথা সহ আরও নানা কর্মকাণ্ডে বেশ আলোচিত এক নাম পলক। গত 5 আগস্ট পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক এই প্রতিমন্ত্রী গ্রেফতার হন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় আশুলিয়ায় তার বাড়িতে চলছে শোক। দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলেও যাদের আসামি করা হয়েছে তা নিয়ে নাখোশ স্বজনরা। পরিবারের পক্ষ থেকেও মামলা করার কথা জানানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা নিহত শামীম মোল্লার বাড়িতে এখন কান্নার রোল থামছে না স্বজনদের কান্না। আদরের সন্তানকে হারিয়ে বাবা প্রায় বাকরুদ্ধ, ভাইয়ের কথা তুলতেই বারবার মূর্ছা যান বোন। সুষ্ঠু একটা বিচার চাই, ফাঁসি চাই। মারতে মারতে কতক্ষণে যে মারছে আল্লাহ জানে গো, মরবার চাই নাই তোরে, তুই ভাইয়া মারছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে নির্মমভাবে পিটিয়ে হত্যার বিষয়টি মানতে পারছেন না স্থানীয়রা। দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। গ্রামবাসীর পক্ষ থেকে আমরা চাই এই আসামি দ্রুত ধরা হোক এবং দ্রুত আইনে এনে তাদেরকে ফাঁসি চাই। আমরাও তো ওই জায়গায় লেখাপড়া করেছি, মানে ভার্সিটির পরিবেশ যে এরকম হবে সেটা কোনোদিন চিন্তাও করি নাই। বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক এবং তাদেরকে চিরতরে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হোক। এই ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যদিও আসামির তালিকা দেখে নাখোশ নিহতের স্বজনরা। পরিবারের পক্ষ থেকেও মামলার কথা জানান তারা। এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে একটি মামলাও আশুলিয়া থানায় মামলা করেছে। আমরা আশা করি যারা প্রকৃত অপরাধী, দেশের প্রচলিত আইন এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রচলিত রীতি আছে সে অনুযায়ী তারা পানিশ হবেন। পরিবারের পক্ষ থেকে আমি মামলা করব, কিছুক্ষণের ভিতরে আমি আসলে থানায় যাব, সেখানে যে আমি মামলা করব। আমি ভিডিও ফুটেজ দেখে চেক করে যার যার নামগুলো আমি কালেক্ট করতেছি, সেই ভিত্তিতে নামের উপর ভিত্তি করে আমি সেখানে মামলা দায়ের করব, হত্যা মামলা। পুলিশ জানান এই ঘটনায় এরই মধ্যে হাবিবুর রহমান নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি সহ 4 দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে প্রগতিশীল শিক্ষার্থী বৃন্দ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে হত্যাকাণ্ড জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছেড়ে পালাচ্ছেন অনেকেই। পালানোর সময় সীমান্ত এলাকায় ধরাও পড়েছেন নামি দামি অনেকে। অবস্থা বিবেচনায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্তে অপরাধ রোধে দেশের সব সীমানায় নিরাপত্তা জোরদার করেছে সরকার। 31 আগস্ট থেকে রীতিমতো ঘোষণা দিয়ে মাঠে নেমেছে সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি। দিন ও রাতে কিভাবে সীমান্ত নিরাপত্তায় কাজ করছে বিজিবি তা সরেজমিনে দেখার চেষ্টা করেছে যমুনা টিভি।
হোসেন শাহিদের প্রতিবেদন, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। গারো পাহাড়ের পাদদেশে ময়মনসিংহ বিভাগের বাংলাদেশ ভারত সীমান্ত অঞ্চল। ধোবাউড়া থেকে হালুয়াঘাট হয়ে শেরপুরের নাকুগাঁও পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার এলাকায় বিস্তৃত এটি। পাহাড়ি এলাকার সীমান্তে বিভিন্ন জায়গায় নেই কাঁটাতারের বেড়া। আবার এমনও সড়ক আছে যা কাঁটাতারের বাইরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে। দেখে বোঝার উপায় নেই সড়কটি যে ভারতের। এটা তো মনে করো রাস্তা যখন যাইতে পারে, ইন্ডিয়ায় গেলে মনে করো লোকজন যাওয়া হলে আর মানে পেন্সিং বেড়াই লাগে না আর কি, অর্থাৎ কিন্তু ইন্ডিয়া এমনি যাওয়ার মতন যাওয়া যায় হিসাবে, কিন্তু এদিকে এই রাস্তা হলে পেন্সিংয়ের বাইরে। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমান্তে এমন ঝুঁকিপূর্ণ এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে টহল বাড়িয়েছে বিজিবি। দেখে মনে হবে কোথাও কেউ নেই, কিন্তু ঝোপঝাড়ের আড়ালে সীমান্ত রক্ষায় এমন শক্ত নজরদারি। কথা বলে জানা যায়, প্রকাশ্যে টহলের পাশাপাশি নানা কায়দায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের সামনে দিয়ে কোনো ধরনের অপরাধ যাতে সংগঠিত না হয় সে ব্যাপারে আমরা তৎপর। সীমান্তে অপরাধ ঠেকাতে ও ভিন্ন এলাকার মানুষের চলাচল পর্যবেক্ষণে স্থানীয়দের সম্পৃক্ত করা হয়েছে। এলাকায় এলাকায় রীতিমতো সভা করে স্থানীয়দের সতর্ক করছে বিজিবি। আমরা বাড়ি সীমান্তরে যদি আমরা কোনো রকম দেখি যে অচেনা জানা মানুষ, তাহলে আমরা খবর জানাই। অপরিচিত লোক দেখলে হয় নিজেরা আটকে থানায় দিবে, আর তাৎক্ষণিক বিডিআরে তারা কল করবে। সীমান্ত রক্ষায় রুটিন কাজের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বিশেষ করে সীমান্তের ৮ কিলোমিটারের ভেতরে সকল এলাকাকে নজরদারির মধ্যে আনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। বিওপিতে আমাদের আগের থেকে জনবল বৃদ্ধি করেছি, আমাদের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি হয়েছে, সাথে সাথে আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি যে সীমান্তের আমাদের জন্য দায়িত্বপ্রাপ্ত যে ৮ কিলোমিটার এর মধ্য দিয়ে কোনো অবৈধ অনুপ্রবেশ অথবা অবৈধভাবে কেউ সীমান্ত পার হয়ে যেন ভারতের মধ্যে প্রবেশ না করতে পারে। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছেন অনেকে। আবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থায় সীমান্তে চোরাচালান ও অপরাধ ঠেকাতে রাতভর চলছে এমন তল্লাশি অভিযান। একটি চক্র এই ধরনের লোক যারা সীমান্তে আসেন এই এলাকার নয়, তাদেরকে আটকে নানা ধরনের সুযোগ সুবিধা আদায় করে নিতে চান, পাশাপাশি আশ্বাস দেন নানান সুযোগ সুবিধা দেয়ার। এই ধরনের তৎপরতা রুখতে বিজিবি তৎপর রয়েছে। বলছেন তাদের রাতের যে টহল সেটি আরও বাড়ানো হয়েছে, নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। আজ বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে দুর্গাপূজাকে সামনে রেখে ইলিশ মাছ চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছিল ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। গত ৯ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর এই চিঠি পাঠানো হয়। তথ্য অনুযায়ী ২০২২ এবং ২০২৩ সালে ১৩০০ টন ইলিশ রপ্তানি করেছে বাংলাদেশ। অবৈধভাবে ভারতে পাচারের সময় সুনামগঞ্জ সীমান্ত থেকে ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। ভোরে বাংলাবাজার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ বিজিবি ও সিলেটের টহল দল। এ সময় তারা ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করে, যার আনুমানিক বাজার মূল্য ২২,১২,৫০০ টাকা। সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করা হয়েছে। ছুটির দিনেও কর্মমুখর গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চল। বেশিরভাগ পোশাক কারখানায় চলছে উৎপাদন। এরই অংশ হিসেবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এদিকে আশুলিয়ায় পোশাক কারখানায় বিশৃঙ্খলায় উস্কানি দেওয়ার অভিযোগে গতরাতে ৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের বেশিরভাগই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে অল্প কিছু কারখানায় ছুটি। ব্যবস্থাপকরা জানিয়েছেন, সময়মতো রপ্তানি পণ্য পাঠাতে চলছে তোড়জোড়। ওভারটাইমের ক্ষেত্রে মানা হচ্ছে শ্রম আইন। সময়মতো রপ্তানি আদেশ অনুযায়ী পণ্য পাঠাতে চান উদ্যোক্তারা। অনেক কারখানায় কাজের চাপ বেশি। শিল্পাঞ্চলের নিরাপত্তায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা। অব্যাহত সড়ক মহাসড়কে টহল চলছে।
নীলফামারীর কিশোরগঞ্জের কিসামত বদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়টি 2002 সালে নিম্ন মাধ্যমিক এবং 2018 সালে মাধ্যমিকে এমপিও ভুক্তি হলেও অভাব রয়েছে সঠিক পরিচালনার। পরিবারতান্ত্রিক জনবল কাঠামো হওয়ায় ঝকঝকে ভবনটির ভিতর বাসা বেঁধেছে নানা অনিয়ম ও দুর্নীতি। এসব দুর্নীতি ও অনিয়মের বিষয়টি নজরে এসেছে জেলা শিক্ষা কর্মকর্তার। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগও রয়েছে তার। 1992 সালে প্রতিষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জের কিসামত বদি উচ্চ বিদ্যালয় 2002 সালে নিম্ন ও 2018 সালে মাধ্যমিকে এমপিওভুক্ত হয়। শিক্ষা কার্যক্রমের চেয়ে অনিয়ম দুর্নীতি নিয়েই বেশি আলোচনায় প্রতিষ্ঠানটি। গেল 2 সেপ্টেম্বর বিদ্যালয়ে কর্মরত 17 জনের একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার মধ্যে 6 জনই প্রধান শিক্ষক অনন্ত কুমারের পরিবারের সদস্য, বাকিরাও আত্মীয় স্বজন। তাদের কেউ শিক্ষক, কেউ আয়া। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। তিনি তার স্ত্রী প্রধান সহকারী শিক্ষক এবং তার 2 ভাই সহকারী শিক্ষক, এবং এই স্কুলটি তিনি হিন্দুত্ববাদী স্কুল হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। আমাদের স্কুলের যে মাঠ আছে ওই মাঠে ওরা পুকুর বানাইছে, পুকুর বানিয়ে মাছ চাষ করে খায়। আমরা খেলাধুলা খেলতে পারি না। আমি আমার শালির কথা বললাম যে আমার শালির বিধবা মানুষ দেওয়া যায়, হ্যাঁ দেওয়া যাইবে, টাকা কত? তখন সভাপতি বলল যে 10 লাখ টাকা। চাকরি দিল না। এখন ওই ড্রাফটতে আওয়ামী লীগের ড্রাফটতে টাকাও ফেরত দেয়নি এখন পর্যন্ত। প্রতিষ্ঠান আত্মীয়করণের বিষয়ে উদ্ভট ব্যাখ্যা দিলেন প্রধান শিক্ষক। সেই সময় আমাদের ফ্যামিলিতে ছাড়া এই এলাকায় ওই ডিগ্রি পাস কম ছিল। তা আমার নিজস্ব বাড়ির থেকে আমরা 3 ভাই, আমার মিসেস 4 জন, আর আমার ছোট ভাইয়ের ওয়াইফ, এই 4 জন আসলো। আমি কিন্তু ওই ভাইবা বোর্ডে ছিলাম না, যেহেতু আমার বাড়ির ক্যান্ডিডেট ছিল। ওখানে আমার একজন শিক্ষক অন্য একজন দায়িত্বে ছিল। শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ আছে ঠিকমতো ক্লাস না নেয়ার, যদিও তারা দেখিয়েছেন নানা অজুহাত। ভালো মতো ক্লাস হয় না, স্যাররা আসে বলে যে তোমরা গান বলো, মানে কবিতা বলো, নাটক বলো। স্যাররা আসে চেয়ারে বসে থাকে আর নাস্তা খাওয়া চলে যায়। প্রতিদিন ক্লাস করতেছি, কোনো অসুবিধা আমাদের নাই। যদি কোনোদিন ছুটির বিশেষ প্রয়োজন তখন আমি দরখাস্ত দিয়ে ছুটি। আমি স্কুল আনি, আমি ক্লাস সুন্দর নেই এবং বাচ্চাদের সঙ্গে মায়ের মতো ব্যবহার করি। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, পরিবার ভিত্তিক নিয়োগের অভিযোগের সত্যতা মিলেছে, বাকি অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক প্রতিষ্ঠান আসলে সেটি কথাটি একদম সত্যই আর কি, যে শুরু যখন করেছিল তো পরিবারের লোকজনকে নিয়ে শুরু করেছিল। তো একই পরিবারের যখন তখন তারা বিভিন্ন অনিয়ম, তারা কেউ আসতো না, এরকম পালাক্রমে আসার কথা এখানে জানা গেছে। ইনশাল্লাহ আমি তদন্ত সাপেক্ষে আমি এটি ব্যবস্থা গ্রহণ করব। কিসামত বদি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী আছে 302 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের বিভিন্ন স্থানে নদ রক্ষা ও নদী ভাঙন থেকে মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সকালে খুলনা নগরের লায়ন্স স্কুলের সামনে থেকে মার্চ টু ময়ূর রিভার পদযাত্রা করেন পরিবেশবাদীরা। তারা অবস্থান নেন ময়ূর নদের প্রান্তে। বক্তারা বলেন, খননের নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও সুফল মেলেনি, কাটছে না জলাবদ্ধতার ভোগান্তি। পরিকল্পিতভাবে ময়ূর নদটি খননের দাবি জানান তারা, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এদিকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ব্যাপক ভাঙনের মুখে পড়েছে আড়িয়াল খাঁ নদ। দুপুরে মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের বাসিন্দারা এর প্রতিবাদে মানববন্ধন করে। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদের প্রান্তে ড্রেজার দিয়ে দেদারসে বালু উত্তোলন করে আসছে ব্যবসায়ীরা। ফলাফল নদের দুধারে দেখা দিয়েছে ভাঙন। বর্ষায় এই তীব্রতা আরও বেড়ে যায়, তাই অচিরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি নদী তীরবর্তী মানুষের। অসহনীয় গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল সুনামগঞ্জবাসী। দর্শক, চলুন দেখে আসা যাক হাওড় অঞ্চলে অবিরাম বর্ষণের সেই চিত্র।